মুঘল আমল। 17 শতকের মধ্যে মুঘল সাম্রাজ্য বাংলাকে নিয়ন্ত্রণ করেছিল। বাংলার মুসা খান, সোনারগাঁয়ের শেষ স্বাধীন শাসক, 1610 সালের 10ই জুলাই কয়েক বছর ধরে মুঘল বিজয়কে প্রতিরোধ করার পর মুঘল সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি ইসলাম খান চিশতির কাছে পরাজিত ও পদচ্যুত হন। ইসলাম খান চিশতি বাংলার প্রথম মুঘল সুবাহদার হন। তার পরাজয়ের পর মুসা খান মুঘল সাম্রাজ্যের অনুগত হন। তিনি ত্রিপুরা বিজয় এবং কামরূপের বিদ্রোহ দমনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মুঘলরা ঢাকাকে একটি দুর্গের শহর এবং বাণিজ্যিক মহানগর হিসেবে প্রতিষ্ঠা করে। এটি 75 বছর ধরে বাংলা সুবাহের রাজধানী ছিল। 1666 সালে মুঘলরা চট্টগ্রাম বন্দর থেকে আরাকানিদের বিতাড়িত করে। মুঘল বাংলা তার মসলিন এবং রেশম পণ্যের জন্য বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল এবং এদের মধ্যে আর্মেনীয়রা ছিল একটি উল্লেখযোগ্য বণিক সম্প্রদায়। চট্টগ্রামের দক্ষিণ পূর্বে একটি পর্তুগিজ বসতি বিকাশ লাভ করেছিল এবং উত্তরে রাজশাহীতে একটি ডাচ বসতি বিদ্যমান ছিল। এশিয়া থেকে ডাচদের সামগ্রিক আমদানির 40% বাংলা থেকে সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে 50% এরও বেশি বস্ত্র এবং প্রায় 80% কাঁচা রেশম রয়েছে। বেঙ্গল সুবাহ, যাকে বাঙালি জাতির স্বর্গ হিসাবে বর্ণনা করা হয়েছে, সে সময় বাংলা ছিল মসলিন, সুতি বস্ত্র, সিল্ক এর অন্যতম প্রধান বিশ্ব রপ্তানিকারক এবং জাহাজ নির্মাণের মতো বিশ্বব্যাপী শিল্পের একটি উল্লেখযোগ্য কেন্দ্র। বাংলার নাগরিকরা সে সময় বিশ্বের সেরা জীবনযাত্রার মান উপভোগ করেছে। 18তম শতাব্দীতে বাংলার নবাবরা এই অঞ্চলের প্রকৃত শাসক হয়ে ওঠেন, যার একটি রাজ্য পূর্ব দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে ছিল। নবাবরা ইউরোপীয় উপনিবেশিক কোম্পানিগুলির সাথে মৈত্রী গড়ে তোলেন, যা শতাব্দীর প্রথম দিকে অঞ্চলটিকে তুলনামূলকভাবে সমৃদ্ধ করে তোলে। বাংলা মুঘল সাম্রাজ্যের মোট দেশজ উৎপাদনের 50% উৎপাদন করত। বাঙালি অর্থনীতি টেক্সটাইল উৎপাদন, জাহাজ নির্মাণ, সল্টপেটার উৎপাদন, কারুশিল্প এবং কৃষি পণ্যের উপর নির্ভর করত। বাংলা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র, যা বিশ্বব্যাপী তার রেশম ও সুতি বস্ত্রের জন্য বিখ্যাত। জাহাজ নির্মাণের কেন্দ্র হিসেবেও বাংলার খ্যাতি ছিল। ইস্টার্ন বেঙ্গল ছিল শক্তিশালী বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কে সমৃদ্ধ অঞ্চল। এটি উপমহাদেশের একটি অপেক্ষাকৃত সমৃদ্ধ অংশ এবং পূর্ব উপমহাদেশে মুসলিম জনসংখ্যার কেন্দ্র ছিল। বাঙালি মুসলিম জনসংখ্যা ছিল ধর্মীয় বিবর্তনের ফসল, এবং তাদের প্রাক ইসলামী বিশ্বাসের মধ্যে বৌদ্ধ ও হিন্দু ধর্মের উপাদানের অন্তর্ভুক্তি ছিল। মসজিদ, মাদ্রাসা এবং সুফি খানকাহ নির্মাণ ধর্মান্তরকে সহজতর করেছে এবং ইসলামী বিশ্বতত্ত্ব বাঙালি সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পণ্ডিতরা তত্ত্ব করেছেন যে বাঙালিরা ইসলামের সমতাবাদী সামাজিক ব্যবস্থার দ্বারা আকৃষ্ট হয়েছিল, যা হিন্দু বর্ণপ্রথার সাথে বিপরীত ছিল। 15 শতকের মধ্যে মুসলিম কবিরা ব্যাপকভাবে বাংলা ভাষায় লিখতে শুরু করেছিলেন। বাউল আন্দোলনের মতো সমন্বিত সাধনা বাঙালি মুসলিম সমাজের প্রান্তে আবির্ভূত হয়। পার্সিয়ান সংস্কৃতি বাংলায় তাৎপর্যপূর্ণ ছিল, যেখানে সোনারগাঁয়ের মতো শহরগুলি পারস্যের প্রভাবের প্রাচ্যতম কেন্দ্রে পরিণত হয়েছিল। 1756 সালে নবাব সিরাজ উদ দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুক্ত বাণিজ্য অধিকার প্রত্যাহার করে এবং কলকাতায় তাদের দুর্গ ভেঙে ফেলার আদেশ করে তাদের ক্রমবর্ধমান শক্তির উপর লাগাম টেনে ধরতে চেয়েছিলেন। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ একটি সামরিক সংঘাতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। সিরাজ উদ দৌলার পরাজয় নিশ্চিত করতে রবার্ট ক্লাইভ নবাবের চাচা এবং প্রধান সেনাপতি মীর জাফরকে ঘুষ দিয়ে নবাবের পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগিয়েছিলেন। ক্লাইভ মির্জাফরকে সিরাজ উদ দৌলার জায়গায় নবাব করে পুরস্কৃত করেছিলেন, কিন্তু তারপর থেকে এই পদটি কোম্পানির দ্বারা নিযুক্ত ও নিয়ন্ত্রিত ছিল। ইতিহাসবিদরা প্রায়ই যুদ্ধটিকে দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ উপনিবেশিক শাসনের সূচনা হিসাবে বর্ণনা করেন। কোম্পানি 1760 সালে মীর জাফরকে তার জামাতা মীর কাসিমের সাথে প্রতিস্থাপন করে। মীর কাসিম মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং আওধের নবাব সুজা উদ দৌলার সাথে মিত্রতা করে ব্রিটিশ নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু কোম্পানি 23 অক্টোবর 1764 সালের বক্সারের যুদ্ধে চূড়ান্তভাবে 3 জনকে পরাজিত করে।
ফলস্বরূপ চুক্তিটি মুঘল সম্রাটকে ব্রিটিশদের পুতুলে পরিণত করে এবং কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যায় কর, দিওয়ানি সংগ্রহের অধিকার দেয়, তাদের এই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ প্রদান করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি দক্ষিণ এশিয়ার বাকি অংশে তাদের আঞ্চলিক দখল সম্প্রসারণের জন্য বাংলার কর রাজস্ব ব্যবহার করত।